আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। ইজি এডু এর পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের 11 নম্বর অধ্যায় অর্থাৎ তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, এই অধ্যায়ে আজকে পর্ব 2। আমি গত পর্বে অর্থাৎ পর্ব 1-এ তোমাদের বইয়ের 222 পৃষ্ঠা ও 223 পৃষ্ঠার এই পর্যন্ত আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব এইখান থেকে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। গণিত অন্যান্য বিষয়ের ভিডিও দেখে নিজেদের যোগ্যতা বাড়াও, এবং 2024 সালের এনসিটিভি থেকে প্রদত্ত নমুনা প্রশ্ন ও তার উত্তর যারা এখনও পাওনি তারা আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারো। সেখানে একটি প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের দেখার সুবিধার্থে আমি সেই প্লেলিস্টটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই প্লেলিস্টে তোমাদের সকল বিষয়ে নমুনা প্রশ্ন ও তার সমাধান দেওয়া আছে, তোমরা সেখানে খুব সহজেই পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আর দেরি না করে আজকে ভিডিও মূল আলোচনায় চলে যাচ্ছি। তো আজকে আমরা এখান থেকে পড়ব যে টালির মোট সংখ্যাকে আমরা গণসংখ্যা বলতে পারি। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে এই শখটি পূরণ করেছিলাম, অর্থাৎ এখানে এইভাবে আমরা টালির চিহ্নগুলো বসিয়েছি, এবং এই টালির চিহ্নগুলো মানে কয়টি হয়েছে সেটি আমরা এখানে অর্থাৎ গণসংখ্যা আকারে বসিয়েছি। এইভাবে মানে এই যে টালির চিহ্ন এগুলো সংখ্যায় আমরা এখানে লিখেছি। তো এখানে বলেছে যে এখন আমরা প্রত্যেকে বোর্ডের জন্ম মাসের ছক সারণী ব্যবহার করে একটি স্তম্ভলেখ অঙ্কন করি। অর্থাৎ এই যে জন্মমাস, এই জন্মমাসের যেই সারণী, সেই সারণী ব্যবহার করে আমরা কি করব? স্তম্ভলেখ। অর্থাৎ কোন সারণী? এই যে আমরা এই সারণীটি, এই যে সারণীটি আমরা পূরণ করেছি, এই সারণীটি ব্যবহার করে আমরা একটি স্তম্ভলেখ অঙ্কন করব। তারপর বলছে স্তম্ভলেখ সম্পর্কে তোমরা পূর্বের শ্রেণীতে জেনেছ। এই লেখচিত্রের মাধ্যমে খুব সহজে ভিন্ন উপকরণের উপাত্তের মধ্যে তুলনা করা যায়। অর্থাৎ আমরা যে দেখি যে ক্রিকেট খেলা, তোমরা তো অনেকেই ক্রিকেট খেলা দেখো আই হোপ। তো ক্রিকেট খেলা যেই রানের যে একটি স্কোরবোর্ড থাকে, অর্থাৎ যে এইভাবে যে এক ওভারে কত রান করলো, তারপর এই যে সাকিব কত রান করলো, তামিম কত রান করলো, বা এই ওভারে কত রান দিল মুস্তাফিজ, তারপর এই তাসকিন কত রান দিল, এইভাবে যে। তো তারপর এখানে কি বলেছে যে স্তম্ভলেখটির আনুভূমিক রেখার নিচে থাকে। অর্থাৎ এই যে স্তম্ভলেখা, এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রটি হচ্ছে স্তম্ভলেখ। তো এই স্তম্ভলেখর এখানে বলছে কি আনুভূমিক রেখা নিচে থাকে। অর্থাৎ এই যে রেখা একেবারে নিচে, এই রেখাটি হচ্ছে আনুভূমিক রেখা। অর্থাৎ আনুভূমিক রেখা স্তম্ভলেখার একেবারে নিচে থাকে। আর ভিন্ন ভিন্ন উপকরণের নাম এবং অর্থাৎ এই যে আনুভূমিক ভূমি, এটির ভিন্ন ভিন্ন নাম দেওয়া থাকে। আমরা একটু পরে এইটি বিশ্লেষণ করব, তোমরা আই হোপ তোমরা বুঝতে পারবে। তো এরপর লেখছে যে উলম্ব রেখার বরাবর প্রকাশ করা হয় উপকরণের সংখ্যা বা পরিমাণ। অর্থাৎ এই যে রেখাটি, এই রেখাটি হচ্ছে উলম্ব রেখা। অর্থাৎ এগুলো দিয়ে কি সংখ্যা বা পরিমাণ বোঝানো হয়ে থাকে। তো আমি তোমাদের এখন এই যে স্তম্ভলেখটি এখন তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো এখানে এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই বরাবর একটি দাগ দিয়েছে, এই দাগটিকে আমরা কি বলবো? আনুভূমিক রেখা। আর এই যে এই খাড়া বরাবর যে দাগটি দিয়েছে সেটি হচ্ছে উলম্ব রেখা। অর্থাৎ এই যে স্তম্ভলেখর এই নিচের দিকে হবে আনুভূমিক রেখা এবং উপরের দিকে হবে উলম্ব রেখাটি। তো এখানে তোমরা এইভাবে গড়গুলো আঁকবে, যে এইভাবে আনুভূমিক রেখা এই যে এইভাবে দাগগুলো টানবে। অর্থাৎ এই যে এখান থেকে এই যে গড়, এখানে পার্থক্য কিন্তু সমান হতে হবে। অর্থাৎ এই যে এখান থেকে এই যে গড়ের যতটুকু দূরত্ব, এখান থেকে ততটুকু দূরত্ব হতে হবে। অর্থাৎ প্রতিটি গড়ের দূরত্ব এক সেম থাকতে হবে। তো এইভাবে আমরা এই যে আনুভূমিক ভূমি থেকে এইভাবে দাগগুলো টানবো, এই যে এই বরাবর, তারপর এই যে এই বরাবর, এই বরাবর, এইভাবে তোমরা স্কেল দিয়ে টানবে। আর যে এইভাবে অর্থাৎ উপরের দিকে আমরা আঁকবো উলম্ব রেখাটি। তো এখানে এই যে আনুভূমিক রেখা যে দিয়েছে, এখানে বিভিন্ন উপকরণের নাম দিয়েছে, যে কলম, পেন্সিল, তারপর শার্পনার, খাতা, তারপর ইরেজার।
এখানে আমরা এই আনুভূমিক রেখা অর্থাৎ নিচের দিকে এই উপকরণের নামগুলো লিখব। এখানে কলম, পেন্সিল, শার্পনার, তারপর খাতা, ইরেজার দিয়েছে। কোনো সময় অন্যটা দিতে পারে যে এই যে মনে করো যে ক্রিকেট খেলার যে তামিম কত রান করলো, তো এখানে তামিমের নাম, তারপর এখানে সাকিব কত রান করলো, তারপর এখানে মুস্তাফিজ কত রান করলো, তারপর এখানে মুশফিক রহিম এখানে কত রান করলো, তারপর এখানে লিটন দাস কত রান করলো, এইভাবে এখানে এই থাকতে পারে। তো যেহেতু এখানে উপকরণের নাম কলম, পেন্সিল, শার্পনার, তারপর খাতা, ইরেজার দিয়েছে, তো সেগুলোর পরিমাণ কত। তো প্রথমে আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে যে সংখ্যাগুলো এইভাবে, যে এখানে 0, তারপর 1, 2 এইভাবে ঠিক সেম এখান থেকে অতটুকু দূরত্ব সেম থাকতে হবে, প্রতিটি গড়ের দূরত্ব সেম থাকতে হবে। তো এখানে এই যে কলম আমরা প্রথম কলম ধরি। তো কলম হচ্ছে এখানে কয়টি, এই যে 5টি। এখানে কলম হচ্ছে 5টি, অর্থাৎ এই যে আমরা এগুলো ধরেছিলাম, এই যে এই ছকটি, এই যে ছকটি সমাধান করেছিলাম, এই ছকটি সমাধান অনুযায়ী আমরা এটি সমাধান করেছি। তো এখানে আমি যদি তোমাদের দেখাই, তাহলে এই যে এখানে কলম হচ্ছে এখানে কলমের সংখ্যা হচ্ছে 5টি, অর্থাৎ এই যে এই বরাবর এই এখানে গেলে 1, তারপর এখান থেকে এতটুকু গেলে 2, তারপর এখান থেকে অতটুকু গেলে 3, তারপর এই 3 থেকে যে এতটুকু গেলে 4, তারপর এখান থেকে এই যে 5, এই যে 5 বরাবর দাগ, এই যে এরকম হচ্ছে এই কলম হচ্ছে 5টি। তারপর এই যে পেন্সিল, তো পেন্সিল হচ্ছে এখানে পেন্সিল কয়টি বোঝানো হয়েছে, 3টি আছে, কারণ এই যে 3 নাম্বার দাগ বরাবর এটি গিয়ে এই যে যুক্ত হয়েছে, তাই এটিকে আমরা কি বলবো, কলম হচ্ছে 3টি। তারপর শার্পনার এখানে কয়টি আছে, এই যে শার্পনার এই বরাবর দাগ দিয়েছে, তো এখানে শার্পনার হচ্ছে 4টি। তারপর এই যে খাতা এখানে কয়টি আছে, তো এই যে এই বরাবর হচ্ছে 6টি। তারপর এই যে এখানে ইরেজার আছে এই বরাবর, অর্থাৎ এখানে 2টি। তো এইভাবে তোমরা যে স্তম্ভ লেখো সেটি অঙ্কন করবে। আর এখানে তোমরা এই যে কালারগুলো দিয়েছে, তোমরা চাইলে বিভিন্ন কালার এখানে দিতে পারো, তোমাদের বোঝার সুবিধার্থে দিয়েছে। তো আইএফএ শিক্ষার্থীরা তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো তারপর এখানে নিচে কি দিছে আমরা একটু লক্ষ্য করি। তো এখানে লিখেছে, একই মাপের ছোট কাগজে নিজেদের নাম লিখো বা তোমাদের স্টাম্প সাইজের ছবির মাধ্যমে মাস অনুযায়ী সাজিয়ে হার্ড পেপার অথবা পুরাতন ক্যালেন্ডারের পিছনের পৃষ্ঠায় নিচের নমুনাটির মতো স্তম্ভ লেখ তৈরি করো। অর্থাৎ এই যে স্তম্ভ লেখটি আমরা আঁকলাম, এই স্তম্ভ লেখটির মতো আমাদের কি বলছে যে নিজেদের নাম লিখো, অর্থাৎ একই মাপের ছোট ছোট কাগজ করে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে চিত্রে দেখানো হয়েছে যে এই যে এই কাগজকে ছোট ছোট করবে, তারপর এই ছোট ছোট কাগজে তোমাদের নিজেদের নাম লিখবে। যেহেতু বলছে এখানে স্ট্যাম্প সাইজের ছবি তোমাদের দেওয়া লাগবে না। তো তারপর বলছে যে ছবির মাধ্যমে মাস অনুযায়ী সাজিয়ে পেপার অথবা পুরাতন ক্যালেন্ডার, তোমাদের ঘরে যদি পুরাতন ক্যালেন্ডার অথবা পেপার থাকে, তাহলে যে ক্যালেন্ডারের পিছনে যে সাদা অংশটুকু থাকবে সেই অংশটুকুর যে নিচে একটি আমরা দেখতে পাবো, সেই নিচের স্তম্ভ লেখার মতো একটি স্তম্ভ লেখ তৈরি করব। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে একটি স্তম্ভ লেখ দিয়েছে। তো এই যে এখানে যে স্তম্ভ লেখ যে জন্মদিনের ক্যালেন্ডার, অর্থাৎ আমরা যে এই যে উপরের দিকে দেখলে পাবো এই যে ছকটি সমাধান করেছিলাম, এই ছকটির মতো আমরা এই যে জন্মদিনের ক্যালেন্ডার সেটি আঁকবো। তো এখানে এই যে আনুভূমিক ভূমি, এখানে আমরা আনুভূমিক ভূমি ধরবো, আর এই বরাবর ধরবো উল্লম্ব রেখা। তো এখানে আনুভূমিক রেখার আমরা মাসের নাম দিব নিচে, আর উল্লম্ব রেখা বরাবর এখানে দিব শিক্ষার্থীর নাম। তো এই যে কাগজের টুকরোগুলো আমরা করেছিলাম এবং নাম লিখেছি, তো এই যে এখানে বসানো হয়েছে যে কাগজের ছোট যে কাগজগুলোর নাম সেখানে বসানো হয়েছে। তো এখানে আমরা এই আনুভূমিক ভূমির যে মাসের নাম সেগুলো এখানে লিখব, জানুয়ারি, তারপর এই যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তারপর জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। তো এইভাবে আমরা এই আনুভূমিক রেখা বরাবর এই মাসের নামগুলো লিখব, আর উল্লম্ব রেখা বরাবর আমরা এখানে সংখ্যা বা তার পরিমাণ লিখব। তো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 0, তারপর 1, 2, 3, 4, 5, 6 এভাবে আমরা অর্থাৎ উল্লম্ব রেখা বরাবর ধরব। তো এখানে আমরা যদি এই ছকটি
তো আমরা গত পর্বে এই ছকটির সমাধান দেখেছি। তো এই ছকটি যে ইটালি চিহ্ন এবং গণসংখ্যাগুলো লেখা হয়েছে, তো এইগুলো ধরে আমরা এই স্তম্ভ লেখচিত্রটি অঙ্কন করব। তো আমরা এখানে এই যে প্রথম যদি ধরি, তো এখানে এই যে জানুয়ারি মাস, অর্থাৎ জানুয়ারি মাসে যাদের জন্ম হয়েছে, অর্থাৎ আমরা যে সেই সারণীটি পেয়েছিলাম 5 জন, অর্থাৎ জানুয়ারি মাসে 5 জন জন্মগ্রহণ করেছে। তো তাদের নামগুলো হচ্ছে, তো এই যে রিয়া, তারপর করিম, হাবিব, শুভ এবং সুমন। তো এই যে 5 জন, এই 5 জন হচ্ছে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছেন। এটি আমরা এই স্তম্ভ লেখার মাধ্যমে দেখিয়ে দেব। তারপর এই যে ফেব্রুয়ারি মাসে আরো 3 জন, অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই বরাবর মানে হচ্ছে, তার পরিমাণ হচ্ছে 5, অর্থাৎ জানুয়ারি মাসে 5 জন, ফেব্রুয়ারি মাসে 3 জন, তারপর এই যে মার্চ মাসে এই যে এই বরাবর 2 জন, তারপর এই যে এপ্রিল মাসে এই 3 জন, আবার এই যে মে মাসে এই বরাবর হচ্ছে 2 জন, তারপর জুন মাসে এই যে এখান থেকে এই গেছে, তাহলে হবে 5 জন, জুলাই মাসে এখান থেকে এই 1 জন, তারপর আগস্ট মাসে এই যে এখান থেকে অর্থাৎ 4 জন, আর সেপ্টেম্বর মাসে এখানে 2 জন, তারপর অক্টোবর মাসে 1 জন, তারপর নভেম্বর মাসে 2 জন, এইভাবে তারপর এই যে ডিসেম্বর মাসে 1 জন। তাই আমরা এখানে এইভাবে দাগগুলো টানবো। তো জানুয়ারি মাসে যে 5 জন, যে আমরা ছোট ছোট করে কাগজগুলো কেটেছিলাম এবং নাম লিখেছিলাম, তো এখানে যে জানুয়ারিতে যে 5 জন জন্মগ্রহণ করেছেন তাদের নাম হচ্ছে, 1 নম্বর হচ্ছে রিয়া, তারপর করিম, হাবিব, শুভ, সুমন। তারপর যে ফেব্রুয়ারি মাসে যে 3 জন জন্মগ্রহণ করেছেন তাদের নাম হচ্ছে লুনা, শাকির এবং লুইপা। তারপর মার্চ মাসে যে 2 জন জন্মগ্রহণ করেছেন তাদের নাম হচ্ছে আবুল এবং দিশা। তারপর এপ্রিল মাসে যে 3 জন জন্মগ্রহণ করেছেন, তো তাদের নাম হচ্ছে দীপা, বকুল এবং অমি। তারপর মে মাসে যে 2 জন জন্মগ্রহণ করেছেন তাদের নাম হচ্ছে নয়ন, নিশা। তারপর জুন মাসে যে 5 জন জন্মগ্রহণ করেছেন তাদের নাম হচ্ছে দীপ্তি, আবির, আতিয়া, মুক্তা এবং পান্না। তারপর জুলাই মাসে 1 জন জন্মগ্রহণ করেছেন, তার নাম হচ্ছে বিন্দু। তারপর আগস্ট মাসে আবার 4 জন জন্মগ্রহণ করেছেন, তো তাদের নাম হচ্ছে বিতি, রেজা, মিম, রাফি। তারপর সেপ্টেম্বর মাসে আরও 2 জন জন্মগ্রহণ করেছেন, তো তাদের নাম হচ্ছে উষা এবং অমর। তারপর এইভাবে অক্টোবর মাসে একজন জন্মগ্রহণ করেছেন, তার নাম হচ্ছে অহনা। তারপর নভেম্বর মাসে আরও 2 জন জন্মগ্রহণ করেছেন, তাদের নাম হচ্ছে রিনা এবং বিধান। তারপর ডিসেম্বর মাসে আরও একজন জন্ম করেছেন, তার নাম হচ্ছে মৃত্যু। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আমরা যে স্তম্ভ লেখ তার জন্মদিনের ক্যালেন্ডার সেটি এভাবে নির্ণয় করতে পারি। তো এটি ছাড়া যদি এখানে বলা থাকতো যে ক্রিকেট খেলা, যে আমরা দেখতে পাই যে এভাবে একটি যে স্তম্ভ লেখা, বা যে এখানে মনে করুন যে বাংলাদেশের খেলা হচ্ছে যে সাকিব করছে যে 5 রান, তারপরে যে এখানে বলেন তামিম হচ্ছে 3 রান করছে, তারপর হচ্ছে এই যে তৌহিদ হৃদয় 2 রান করছে। তো এইভাবে যে ক্রিকেট খেলা আমরা এভাবে দেখতে পাই যে স্তম্ভ লেখাটি, যে কে কত রান করলো এইভাবে দেখানো হয়, অথবা যে বোলাররা যা বোলিং করে যে কে প্রথম ওভারে যে কত রান হয়েছে, তারপর দ্বিতীয় ওভারে কে কত রান করলো, তো এইভাবে আমাদের দেখানো হয়। তো মনে করো যে মুস্তাফিজ প্রথম ওভারে 5 রান দিয়েছে, তারপর এই তাসকিন যে দ্বিতীয় ওভারে আবার 3 রান দিয়েছে। তো এইভাবে যে আমাদের ব্যাটিং তারপর বোলিং করা হয়, এবার যে চিত্র দেখানো হয় সেটি হচ্ছে আমাদের স্তম্ভ লেখ। তো আইএফএ সেক্ষেত্রে তোমরা স্তম্ভ লেখটি বুঝতে পেরেছো। তো তারপর এখানে কি বলেছে, যে স্তম্ভ লেখের মাধ্যমে তথ্য উপস্থাপন। তোমার ক্লাসের 40 জন শিক্ষার্থীর মধ্যে বিগত 1 সপ্তাহে অনুপস্থিত শিক্ষার্থীর সারণী নিচে দেওয়া হলো। অর্থাৎ এই স্তম্ভ লেখার মাধ্যমে এখানে বলছে যে মনে করো তোমার শ্রেণীকক্ষে, অর্থাৎ তোমার ক্লাসে 40 জন শিক্ষার্থী আছে, তো বিগত 1 সপ্তাহে কতজন অনুপস্থিত সেটি আমরা এই স্তম্ভ লেখার মাধ্যমে নির্ণয় করব। তো এখানে এই যে একটি ছক দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে বার, তারপর অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। তো এখানে বার দিয়েছে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। যেহেতু শুক্রবার আর শনিবার স্কুল বন্ধ, তাই এখানে ধরা হয়নি। তারপর যে রবিবারে যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 5, তারপর এখানে 3, 4, 6, 2, অর্থাৎ রবিবারে
অনুপস্থিত শিক্ষার্থী হচ্ছে 5 জন। তারপর সোমবারে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 3 জন, মঙ্গলবারে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 4 জন, বুধবারে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 6 জন এবং বৃহস্পতিবারে শিক্ষার্থীর সংখ্যা অনুপস্থিত 2 জন। তো এখানে যে সারণীটি দিয়েছে সেটি এখানে যে নিচে দেখানো হয়েছে যে চলো অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা স্তম্ভলেখের মাধ্যমে উপস্থাপন করি। তো এখানে যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এইভাবে থাকতে পারে অথবা যে কোনো একটি উপাদান বা যে খেলার রান এইভাবে যে কোনো একটি বক্স থাকতে পারে। তো সেটি দিয়ে বলবে যে এই স্তম্ভ লেখার মাধ্যমে উপস্থাপন করো। তো তোমরা যদি এটি শিখে যাও তাহলে যে কোনো স্তম্ভ লেখক তোমরা পেরে যাবে। তো এখানে আমরা এইখানে একটি বক্স দিয়েছি, তোমরা চাইলে বক্স দিতে পারো, আবার নাও দিলে কোনো সমস্যা নেই। তো আমরা প্রথমে কি লিখবো, এই যে প্রথমে আমরা যে আনুভূমিক ভূমি এইভাবে দাগ টানবো আর এই যে খাড়া বরাবর উলম্ব রেখাটি আঁকবো। তো এখানে আমরা দিব যে উপকরণের নাম। তো এখানে উপকরণের নাম হচ্ছে অর্থাৎ এই যে বার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। তো আমরা আনুভূমিক রেখার বরাবর এই নামগুলো লিখবো, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। আর এই যে উলম্ব রেখা বরাবর আমরা দেখবো যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। তো এখানে 1, 2, তারপর 3, 4, 5, 6, 7 পর্যন্ত লিখব। তো প্রথমে যে অর্থাৎ এই যে রবিবার হচ্ছে 5 জন শিক্ষার্থী অনুপস্থিত, তাহলে আমরা এটিকে এই যে রবিবার, তো এই যে 5 জন এই রবিবার অর্থাৎ এখান থেকে এই বরাবর দাগ দিব, তাহলে এটিকে এইভাবে নিয়ে আমরা যোগ করব। তাহলে এই যে এখান থেকে দূরত্ব, এই দূরত্বগুলো সমান থাকতে হবে, না হলে তোমার স্তম্ভ লেখাটি হবে না। আর এই যে এই বরাবর সব এই যে দূরত্ব সেম থাকতে হবে, প্রতিটি কলামের দূরত্ব সেম থাকতে হবে। তো প্রথমে যে রবিবার হচ্ছে অনুপস্থিত শিক্ষার্থী 5, তাহলে এই যে রবিবার অনুপস্থিত শিক্ষার্থী এই পর্যন্ত নেওয়া হয়েছে, অর্থাৎ এই যে 5 জন অনুপস্থিত বোঝানো হয়েছে। তারপর যে সোমবারে 3 জন, তাহলে 3 কই, এই যে 3, তাহলে এখানে দাগ দিব আমরা এই যে সোমবারের এই আনুভূমিক রেখা থেকে দাগ দিব এবং উলম্ব রেখার এই 3 পর্যন্ত, অর্থাৎ 3 জন অনুপস্থিত। তারপর এই যে মঙ্গলবার, তো মঙ্গলবার অনুপস্থিত হতে 4 জন, তাহলে আমরা এই বরাবর দাগ দিয়ে এইভাবে রেখাগুলো যোগ করব। তারপর এই যে বুধবারে হচ্ছে 6 জন অনুপস্থিত, তাহলে আমরা এই বুধবার থেকে এইভাবে রেখাগুলো টানবো আর এখান থেকে এতটুকু হচ্ছে এই বুধবার, অর্থাৎ বুধবারে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 6 জন। আর এই যে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে হচ্ছে যে যে শিক্ষার্থীর সংখ্যা অনুপস্থিত সেটি হচ্ছে 2 জন, যে এইভাবে দেখছে। তো এইভাবে তোমরা আঁকতে পারো, অথবা এখানে যে রঙগুলো দিতে তোমরা চাইলে রঙগুলো দিতে পারো, অথবা তোমরা খালি দিলেও কোনো সমস্যা হবে না। তো আইইউপি সেক্ষেত্রে তোমরা এই যে এই শখটির সমাধান বুঝতে পেরেছো। তো এইভাবে তোমাদের যে কোনো স্তম্ভ লেখ দে তোমরা এইভাবে সমাধান করবে। তো এখানে বলছে উপরের স্তম্ভ লেখটিতে আনুভূমিক রেখা বরাবর সপ্তাহের 5 দিনের নাম এবং উলম্ব রেখা বরাবর দিনগুলো অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা প্রদর্শন করা হয়েছে। অর্থাৎ আমরা এই যে এই বরাবর অর্থাৎ আনুভূমিক রেখা বরাবর আমরা দিয়েছি বারের নামগুলো, অর্থাৎ রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই বরাবর আনুভূমিক রেখা বরাবর সপ্তাহে 5 দিনের নামগুলো দেখিয়েছি। আর এখানে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ এই যে এই অংশটুকু আমরা উলম্ব রেখা বরাবর অর্থাৎ অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, যে রবিবারে কজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল এখানে দেখিয়েছি। তারপর সোমবারে কতজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল, এই যে আমি আবার তোমাদের বলে দিচ্ছি যে রবিবারে হচ্ছে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 5 জন, তারপর যে সোমবারে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 3 জন, মঙ্গলবার অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 4 জন, তারপর বুধবার অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 6 জন, আর বৃহস্পতিবার অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 2 জন। তো এইভাবে আমরা স্তম্ভ লেখার মাধ্যমে এই অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাগুলো দেখাবো। তো আই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সবটি সমাধান বুঝতে পেরেছো। তো তার পরবর্তী পৃষ্ঠা কি বলেছে, একক কর্ম প্রতিবেদন। তো এখানে বলছে ভিন্ন উৎস অর্থাৎ দৈনিক পত্রিকা, ম্যাগাজিন, ইন্টারনেট, বিভিন্ন প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন। তো এইভাবে আমরা বিভিন্ন উৎস থেকে এই কি বলছে থেকে এই ধরনের 5 থেকে 6টি স্তম্ভলেখ চিত্র সংগ্রহ করে প্রতিবেদন তৈরি করো। অর্থাৎ এই যে আমরা যে স্তম্ভলেখটি আঁকলাম, তো এটার মতোই বলছে যে বিভিন্ন উৎস থেকে
দৈনিক পত্রিকা হতে পারে বা বিভিন্ন ম্যাগাজিন বা ইন্টারনেট থেকে তুমি এগুলো সংগ্রহ করে 5 থেকে 6টি স্তম্ভ লেখচিত্রে সংগ্রহ করে প্রতিবেদন তৈরি করতে। তো এখানে এই যে দেখতে পাচ্ছ কর্ম প্রতিবেদনের ছক। তো এই কলমে আমরা স্তম্ভ লেখর যে ছবিটি সংগ্রহ করব ভিন্ন উৎস থেকে এখানে বসাবো, আর এখানে বলছে যে ছবির উৎস, ছবির কোথা থেকে এখানে আমরা লিখবো, তারপর তো সময়কাল বসাবো, এখানে সংক্ষিপ্ত বর্ণনা দিব, তারপর এখানে মন্তব্য দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের এই যে কর্ম প্রতিবেদন ছকটি তোমাদের সমাধান দেখিয়ে দিচ্ছি। তো এই যে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদের এই যে কর্ম প্রতিবেদনের ছকটি এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা যে স্তম্ভ লেখর চিত্র, অর্থাৎ যে চিত্রগুলো আমরা সংগ্রহ করেছি সেখানে এই চিত্রগুলো এখানে বসাবো। তো এখানে আমরা দেখছি 8টি জনবহুল দেশের জনসংখ্যা, 8টি জনবহুল দেশের জনসংখ্যা একটি চিত্র দেখতে পাচ্ছি। তো এই চিত্রটি আমরা ছবির উৎস অর্থাৎ কালেক্ট করছি ওয়ার্ল্ড মেটার্স থেকে। এটির সময়কাল হচ্ছে 2017 সাল। এই যে স্তম্ভ লেখ, এই স্তম্ভ লেখর অর্থাৎ 2017 সাল এটি। আর এই যে সংক্ষিপ্ত বর্ণনা দিব, যে এখানে আগে আমরা এই যে চিত্রটি সেটি তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। তো এখানে এই যে আমরা যে স্তম্ভ লেখর সেটি নিচের দিকে আমরা লিখে দেব, অর্থাৎ আনুভূমিক রেখা বরাবর দেশের নাম, আর এই যে উলম্ব রেখা বরাবর এখানে দিয়েছে জনসংখ্যা। তো এখানে বলছে যে 8টি জনবহুল দেশের জনসংখ্যা। তো প্রথম যে আমরা আনুভূমিক রেখা সেটিকে এনে যে এখানে একটু বোঝা টাফ হয়ে যাচ্ছে। তো এখানে চীন, এটি হচ্ছে চীন, এটি হচ্ছে ভারত, এটি যুক্তরাষ্ট্র, তারপর এটি ইন্দোনেশিয়া, তারপর এটি হচ্ছে ব্রাজিল, এটা পাকিস্তান, তারপর এটি হচ্ছে নাইজেরিয়া, আর এটি হচ্ছে বাংলাদেশ। তো আমরা এই যে আনুভূমিক রেখা বরাবর এই দেশগুলোর নাম লিখব, আর যে উলম্ব রেখা বরাবর সেখানে আমরা লিখব জনসংখ্যা, অর্থাৎ কোটিতে। এখানে যে এই যে 0, 20, 40 কোটি, 60 কোটি, তারপর 80 কোটি, 100 কোটি, 120 কোটি, 140 কোটি, 160 কোটি, এই বরাবর আমরা লিখব। তো এখানে যদি আমরা লক্ষ্য করি যে চীন, যে প্রথমে চীন, এই চীন 142 কোটি জনসংখ্যা ছিল, অর্থাৎ 2017 সাল যেই গণনা, সেই গণনা অনুযায়ী যেই চীনের এই জনসংখ্যা ছিল 142 কোটি। তারপর এই যে ভারতের জনসংখ্যা ছিল 136.8 কোটি, আর তারপর যে যুক্তরাষ্ট্রে ছিল 32.9 কোটি, তারপর ইন্দোনেশিয়া জনসংখ্যা ছিল 26.9 কোটি, তারপর ব্রাজিলের ছিল তার 21.2 কোটি জনসংখ্যা, তারপর পাকিস্তান ছিল 20 কোটি, 20 কোটি, 20.4 কোটি, তারপর হচ্ছে যে নাইজেরিয়া ছিল 20.1 কোটি, আর এই যে বাংলাদেশের জনসংখ্যা ছিল 2017 সাল অনুযায়ী এই 16.8 কোটি। তো এখানে এই যে 8টি জনবহুল দেশের জনসংখ্যা এই স্তম্ভ লেখক চিত্রের মাধ্যমে উপস্থাপন করেছে। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো এখানে আমরা এই যে সময়কাল 2017 সাল, তারপর ছবির ওয়ার্ল্ড মিটার্স, এখানে লিখবো, আর সংক্ষিপ্ত বর্ণনা দিব এখানে, যে এইভাবে লিখবো যে 8টি জনবহুল দেশের মধ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি চীনের, অর্থাৎ 142 কোটি। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি, অর্থাৎ এই যে সবচেয়ে বেশি হচ্ছে চীনের, অর্থাৎ 142 কোটি চীনের জনসংখ্যা। তারপর এই যে বসে এবং সবচেয়ে কম বাংলাদেশে, যা 16.8 কোটি, অর্থাৎ যে সবচেয়ে কম জনসংখ্যা হচ্ছে বাংলাদেশে। এই যে সবার লাস্টে বাংলাদেশের 16.8 কোটি হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা। তারপর বলেছে এবং জনসংখ্যা সবচেয়ে কম বাংলাদেশে 16.8 কোটি, দ্বিতীয় সর্বাধিক জনসংখ্যা ভারতের প্রায় 136.8 কোটি। অর্থাৎ এই যে আমরা যদি লক্ষ্য করি যে প্রথম হচ্ছে চীন 142 কোটি জনসংখ্যা, আর ভারতের হচ্ছে দ্বিতীয় অবস্থানে আছে, অর্থাৎ 136.8 কোটি। তারপর যদি বলে তৃতীয় কোন দেশটি জনবহুল, তো সেটি হবে যুক্তরাষ্ট্র, অর্থাৎ 32.9 কোটি। তারপর চতুর্থ হচ্ছে ইন্দোনেশিয়া 26.9 কোটি। তারপর পঞ্চম হচ্ছে ব্রাজিল, যে 21.2 কোটি। তারপর ষষ্ঠ হচ্ছে পাকিস্তান, অর্থাৎ 20.4 কোটি। তারপর ষষ্ঠ, তবে সপ্তম হচ্ছে নাইজেরিয়া, এটি হচ্ছে
20.1 কোটি, তারপর সপ্তম হচ্ছে এই যে 16.8 কোটি বাংলাদেশের অবস্থান আছে। তো আইএফপি শিক্ষার্থী তোমরা এই ছবিটি বুঝতে পেরেছ। তারপর এখানে মন্তব্য লিখবো যে চীন সবচেয়ে বেশি জনবহুল দেশ। তো এই ছিল প্রথম চিত্র। তো এইভাবে তোমাদের 5-6টি চিত্র নিয়ে এই ছবিটি সমাধান করবে। তো তার পরবর্তী চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাতওয়ারি বে বাজেট 2021 এবং 22 সালের যে হাতওয়ারির বাজেট সেটি এখানে আমরা তুলে ধরছি। তো এখানে এই যে চিত্রের বরাবর আমরা লিখব এই যে নিচ বরাবর লিখব কি আমরা আনুভূমিক রেখা। তো এখানে আমরা বের খাতগুলো ধরেছি আনুভূমিক রেখা, আর উলম্ব রেখা বরাবর আমরা ধরেছি শতকরার হার, অর্থাৎ কত শতকরা। তো এখানে আমরা যে নামগুলো এখানে দিয়েছে, তো যে জনসেবা, তারপর শিল্প প্রযুক্তি, তারপর পরিবহন ও যোগাযোগ, তারপর মুনাফা, তারপর স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়ন, তারপর সামাজিক নিরাপত্তা ও কল্যাণ, তারপর প্রতিরক্ষা, তারপর শক্তি ও ক্ষমতা, স্বাস্থ্য, লোক শৃঙ্খলা ও নিরাপত্তা, তারপর কৃষি, তারপর অবসায়ন, শিল্প, অর্থনৈতিক পরিষেবা। তো এখানে আমরা আনুভূমিক রেখা বরাবর এগুলো ধরেছি, আর এই যে উলম্ব রেখা বরাবর আমরা শতকরার হার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জনসেবা সেটি এই হচ্ছে 20%, অর্থাৎ শতকরা 19%, এখানে 19% ধরা হয়েছে। তারপর যে শিল্প প্রযুক্তি সেখানে ধরা হয়েছে 17%। তারপরে যে পরিবেশ ও যোগাযোগ সেবা ধরেছে 12%। তারপর মুনাফা হচ্ছে 11%। তারপর স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়ন এখানে যে 7%। তারপর সামাজিক নিরাপত্তা ও কল্যাণ 6%, প্রতিরক্ষা 6%, শক্তি ও ক্ষমতা 6%, তারপর স্বাস্থ্য 5%, শক্তি ও ক্ষমতা 5%, সরি, আর স্বাস্থ্য হচ্ছে 5%, এই যে 5%। তারপর লোক শৃঙ্খলা আর নিরাপত্তা হচ্ছে 5%, কৃষি হচ্ছে 5%, অবসায়ন হচ্ছে 1%, আর শিল্প ও অর্থনৈতিক পরিবেশ হচ্ছে 1%। তো এটি হচ্ছে হাতওয়ারির বাজেট 2021 ও 22 সালের। তাই হোক তোমরা বুঝতে পেরেছো। তো তারপর আমরা এই যে ছবিটি কোন উৎস থেকে আমরা এনেছি, তো এটি হচ্ছে অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ। তো এটি হচ্ছে 2021 এবং 22 সালের অনুযায়ী। তো এখানে আমরা লিখব যে কারণ 2021-22 অর্থ বছরে বাংলাদেশের বাজেটে ভিন্ন খাতের মধ্যে জনসেবা সর্বোচ্চ ব্যয়ের খাত এবং দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়ের খাত শিক্ষা ও প্রযুক্তি। এছাড়াও শিল্প ও অর্থনৈতিক পরিষেবা, তারপর হচ্ছে অবসায়ন খাতে সবচেয়ে কম বাজেট পাস করা হয়। তারপর এখানে লিখবো মন্তব্য, করোনা মহামারীর জন্য 2021-22 অর্থ বছরের জনসেবা খাতে সর্বোচ্চ বাজেট পেশ করা হয়েছে, অর্থাৎ যে 2021-22 সালে করোনা মহামারী ছিল, এর লাগেই আমাদের এই জনসেবা খাতে বেশি সর্বোচ্চ ব্যয় করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা জনসেবা চিত্রটি বুঝতে পেরেছো। তো এইভাবে তারপর এই যে ইলিশের বাৎসরিক গড় উপাদান লক্ষ্যতা কত টন। তো আমরা এই যে আনুভূমিক বরাবর ধরব সময়কাল, আর উলম্ব রেখা বরাবর ধরব আমরা যে ইলিশের উৎপাদন কত টন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সময়কাল প্রথমে 2015 থেকে 2017, তারপর 2017 থেকে 2016 থেকে 2017, তারপর 2017 থেকে 2018, 2018 থেকে 2019 এবং 2019 থেকে 2020, এগুলো আমরা সময়কাল ধরবো এই আনুভূমিক রেখা বরাবর। তারপর উলম্ব রেখা বরাবর আমাদের ইলিশের উৎপাদন কতটুকু। তো আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে লক্ষ্য করো যে 2015 সাল থেকে 2016 সাল পর্যন্ত, অর্থাৎ আমাদের এই ইলিশের উৎপাদন হচ্ছে 4 লক্ষ টন। তারপর 2017 সাল থেকে 2016 সাল থেকে 2017 সাল পর্যন্ত ইলিশের উৎপাদন হচ্ছে 5 লক্ষ টন। আর 2017 থেকে 2018 সাল পর্যন্ত হচ্ছে আমাদের এই যে 5, তারপর একটু বেশি, অর্থাৎ এই 5.1 এইভাবে থাকবে, এই লক্ষ টন। তারপর এই যে 2018 থেকে 2019 সাল যে ইলিশ উৎপাদন হয়েছে, তাহলে এখানে যে মাছ বরাবর অর্থাৎ 5.5 লক্ষ টন এভাবে হবে। তারপর 2019 থেকে 2020 সাল পর্যন্ত ঠিক সেমভাবে এগুলো 5.9 লক্ষ টন এভাবে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তারপর আমরা এখানে যে ছবির উৎস অর্থাৎ সময়কাল পত্রিকা থেকে, আর এটি সাল হচ্ছে 2015 থেকে 2020 সালের এই ইলিশ বাৎসরিক গড় উপাদানের এই চারটি অর্থাৎ স্তম্ভলেখ। তারপর আমরা এখানে লিখব কি যে সংক্ষিপ্ত বর্ণনা। তো সংক্ষিপ্ত বর্ণনা আমরা দিব
থেকে 2017 অর্থবছরে ইলিশের গড় উৎপাদন হচ্ছে 3.95 লক্ষ টন এবং 5 বছরে 2019 থেকে 2020 অর্থবছরে তা বৃদ্ধি পেয়ে 5.50 লক্ষ টন হয়েছে। সুতরাং প্রতি বছরে ইলিশের উপাদান বৃদ্ধি পাচ্ছে। তো মন্তব্য লিখব, বাংলাদেশে ইলিশ গড় উপাদানের ক্রমবর্ধমান। তো এই পেশিক্ষেত্রে তোমরা এই সিনেমা চিত্রটি বুঝতে পেরেছো। তারপর একটি চিত্র দিচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন বিভাগে কোভিড-19 এর আক্রান্ত হার। তো বিভিন্ন বিভাগের যে কোভিড-19 মহামারী এসেছিল, তো কোন বিভাগে কত জন আক্রান্ত হয়েছে এখানে একটি স্তম্ভ লেখা দিয়েছে। তো আমরা যদি লক্ষ্য করি, তো প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে দেখব যে বাংলাদেশের বিভিন্ন বিভাগে কোভিড-19 এর আক্রান্ত সংখ্যা। তো আমরা এই আনুভূমিক ভূমি রেখা বরাবর ধরব বিভাগের নামগুলো, আর এই উলম্ব রেখা বরাবর ধরব আমরা শতকরার হারগুলো। অর্থাৎ সবসময় এখানে সংখ্যা বা যে কোনো কিছুর পরিমাণ বোঝাবে। আর এই যে আনুভূমিক রেখা বরাবর এখানে ধরব যে কোনো কিছু উপাদানের নাম বা বিভাগের নাম, যে কোনো কিছুর নাম হতে পারে। আর এই উলম্ব রেখা বরাবর সবসময় আমরা সংখ্যা বা তার পরিমাণ ধরব। তো এখানে আমরা যদি লক্ষ্য করি যে কোভিড-19 এর যে করোনা ভাইরাসে আক্রান্ত ঢাকা বিভাগ, তারপরে যে চট্টগ্রাম, তারপর সিলেট বিভাগ, রংপুর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী, এই যে বিভাগগুলো আছে, এই বিভাগগুলোর যে কত পার্সেন্ট এই মানুষ আক্রান্ত হয়েছে কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসে। তো এখানে যদি আমরা লক্ষ্য করি যে ঢাকাতে হয়েছিল যে প্রায় 56.8% আক্রান্ত হয়েছিল, আর চট্টগ্রামে হয়েছিল 16.7% আক্রান্ত, সিলেট বিভাগে হয়েছিল 4.2%, তারপর রংপুর বিভাগে আক্রান্ত হয়েছিল 4.1%, খুলনা বিভাগে আক্রান্ত হয়েছে 6.8%, ময়মনসিংহ বিভাগে আক্রান্ত হয়েছে 2%, তারপর বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছে 2.8% এবং রাজশাহী বিভাগে আক্রান্ত হয়েছে 6.6%। তো এখানে যে আমরা এগুলো পেয়েছি যে আক্রান্তের সংখ্যা, অর্থাৎ যে কোন বিভাগে কত মানুষ আক্রান্ত হয়েছে মহামারীতে, আগে তোমরা বুঝতে পেরেছো। তো এর উৎস হবে এই যে IEDCR, অর্থাৎ এই ছবিটি আমরা, অর্থাৎ এই যে স্তম্ভলেখ সেটি আমরা এখান থেকে তথ্য সংগ্রহ করেছি। তারপর সময়কাল হচ্ছে 15 ডিসেম্বর 2020, এই যে সময়কাল সেটি হচ্ছে 15 ডিসেম্বর 2020 পর্যন্ত, অর্থাৎ 2020 সাল পর্যন্ত এই যে আক্রান্তের সংখ্যাগুলো এখানে দেওয়া আছে। তো এর সংক্ষিপ্ত বর্ণনা আমরা লিখব, বাংলাদেশের বিভিন্ন বিভাগের মধ্যে ঢাকা বিভাগে কোভিড-19 এর আক্রান্তের সংখ্যা সর্বাধিক। অর্থাৎ আমরা যে লক্ষ্য করি এই যে সবচেয়ে বেশি হচ্ছে এই ঢাকা বিভাগের এই 56.8% আক্রান্তের সংখ্যা। তারপর বলছে ঢাকা বিভাগ কোভিড-19 এ আক্রান্তের হার 56.8 ঢাকার পরে সর্বাধিক আক্রান্তের হার চট্টগ্রাম, অর্থাৎ যে ঢাকার পরে সবচেয়ে মানুষ আক্রান্ত হয়েছে চট্টগ্রামে, অর্থাৎ 16.7%। তারপর এই যে তারপরে এই চট্টগ্রাম পর তারপর সর্বাধিক আক্রান্ত হয়েছে খুলনা, অর্থাৎ 6.8। তারপর এই খুলনা বাদে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাজশাহী, অর্থাৎ 6.6%। তারপর এই যে রাজশাহী বাদে তারপর সর্বোচ্চ আক্রান্ত হয়েছে সিলেট, অর্থাৎ 4.2%। তারপর সিলেট বাদে এবার রংপুর হচ্ছে 4.1%। তারপর রংপুর বাদে হচ্ছে বরিশাল 2.8%। আর সবচেয়ে কম আক্রান্ত হয়েছে যে ময়মনসিংহ 2%। তো এখানে এই কথাটি বলা হয়েছে। তারপর এই যে এখানে বলছে যে আক্রান্তের হার চট্টগ্রাম বিভাগে, রংপুর ও সিলেট বিভাগে আক্রান্তের হার প্রায় সমান এবং খুলনা ও রাজশাহী বিভাগে আক্রান্তের হার প্রায় কাছাকাছি। তারপর বলছে যে এছাড়া ময়মনসিংহ বিভাগে আক্রান্তের হার সর্বনিম্ন 2%, অর্থাৎ সবচেয়ে আক্রান্তের সংখ্যা হার ময়মনসিংহে। তারপর আমরা এখানে মন্তব্য লিখব যে কোভিড-19 এ আক্রান্তের হার যেহেতু ঢাকা বিভাগে সবচেয়ে বেশি, সুতরাং ঢাকা বিভাগের করোনার ঝুঁকি সবচেয়ে বেশি এবং ময়মনসিংহ বিভাগে করোনার ঝুঁকি সবচেয়ে কম ছিল। আমরা এই যে দেখতে পাচ্ছি। তাই সেক্ষেত্রে তোমরা এই চিত্রটিও বুঝতে পেরেছো। তো তারপরে যে চিত্রটি সেটি হচ্ছে বাংলাদেশে কয়েক বছর জনসংখ্যার জন্মহার, অর্থাৎ বাংলাদেশে যে কয়েক বছর সেটির জন্মহার এখানে স্তম্ভ লেখার মাধ্যমে দেখানো হয়েছে। তো এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই যে আনুভূমিক রেখা বরাবর আমরা বছরগুলো ধরেছি, আর এই
উলম্ব রেখা বরাবর আমরা ধরছি প্রতি হাজারে শিশুর সংখ্যাতে 25,000 কত শিশু জন্মগ্রহণ করছে। তাহলে আমরা এখানে যে সালগুলো লিখব, তো এখানে 2013 সাল থেকে ধরা আছে 2013 সাল, তারপর 2014 সাল, 2015 সাল, 2016, তারপর 2017 সাল, 2018 সাল, 2019 সাল, 2020 সাল পর্যন্ত ধরা হয়েছে। তো এখানে আমরা যে প্রতি হাজারে শিশুর সংখ্যা, তো 2013 সালে শিশুর যে জন্মহার সেটি হচ্ছে 19.86। 19.86। তারপর এই যে প্রতি হাজারেও কিন্তু এটি প্রতি হাজারে 2013 সালে 19.86 শিশু জন্মগ্রহণ করছে। তারপর 2014 সালে শিশু জন্ম করেছে প্রতি হাজারে 19.5। তারপর 2015 সালে প্রতি হাজারে জন্মগ্রহণ করেছে 19.16। তারপর 2016 সালে হাজার প্রতি শিশু জন্মগ্রহণ করেছে 18.82। তারপর 2017 সালে প্রতি হাজার 18.5 শিশু জন্মগ্রহণ করেছে ওরা জন্মহার। তারপর 2018 সালে জন্মগ্রহণ করেছে 18.18%। 18%। তারপর এই যে 2019 সালে হাজার প্রতি শিশুর জন্মহার হচ্ছে 17.86। তারপর 2020 সাল হচ্ছে হাজার প্রতি শিশুর জন্মহার 17.55। আইএফপি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তো এই যে চিত্রটি সেটি আমরা সংগ্রহ করেছি বিশ্ব ব্যাংক থেকে। আর এর সময়কাল হচ্ছে 2013 থেকে 2020 সাল, অর্থাৎ 2013 থেকে 2020 সালের এই বাংলাদেশের কয়েক বছরের জন্মহার সেটি দেখানো হয়েছে এই চিত্রে 2013 থেকে 2020 সালের পর্যন্ত। তারপর আমরা এখানে সংক্ষিপ্ত বর্ণনা লিখব যে বাংলাদেশে 2013 সালে প্রতি হাজারে শিশু জন্মগ্রহণ করে 19.86 জন এবং প্রতি বছর শিশু জন্মের হার পর্যায়ক্রমে হ্রাস পেতে থাকে। তারপর এই যে আমরা দেখতে পাচ্ছি যে 2013 সালে 19.86% সে প্রতি হাজারে শিশু জন্মগ্রহণ করে। তারপর এই যে আস্তে আস্তে যে শিশু জন্মের হার হ্রাস পাচ্ছে এই কথা দেখানো হয়েছে। তারপর বলছে 2020 সালে প্রতি হাজার শিশু জন্মগ্রহণ করে 17.55। তো এইভাবে যে কমতে 2014, তারপর 2015 থেকে কমতে 2016, 17, 18, 19, 20, এই যে 20 পর্যন্ত হচ্ছে 2017 থেকে 17.55। তাহলে এই যে 2013 সালে ছিল 19.86 প্রতি হাজারের জন্মের হার, আর 2020 সালে প্রতি হাজারের জন্মের হার ছিল 17.55। অবশ্যই যে হ্রাস পাচ্ছে, হ্রাস পেয়ে শিশু জন্মের হার বাংলাদেশে হ্রাস পাচ্ছে এই কথা বলা হয়েছে। তো এখানে আমরা মন্তব্যে লিখব বাংলাদেশে দিন দিন শিশু জন্মের হার হ্রাস পাচ্ছে। তাই শিক্ষার্থীরা তোমরা এই চিত্রটিও বুঝতে পেরেছ। তারপর এখানে আরেকটি চিত্র দিছে যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা, যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সেটির একটি স্তম্ভলেখ দিয়েছে। তো এখানে আমরা যে আনুভূমিক রেখা বরাবর ধরব মাস, আর এই আনুভূমিক রেখার প্রতিটি যে গড় হবে সেটি সমান দূরত্বের হতে হবে। তারপর আমরা উলম্ব রেখা বরাবর ধরব ডেঙ্গুর মৃত্যুর সংখ্যা, অর্থাৎ এই যে উলম্ব রেখা বরাবর আমরা যে কোন মাসে কতজন মৃত্যু করেছে ডেঙ্গু আক্রান্ত হয় সেটি আমরা এখানে দেখাবো। তো এখানে আমরা এই আনুভূমিক রেখা বরাবর মাসগুলো নাম লিখব: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই মাসগুলো লিখব। আর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা সেটি আনুভূমিক অর্থাৎ উলম্ব রেখা বরাবর ধরব। এই যে এখানে 0, তারপর 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30 এগুলো আমরা উলম্ব রেখা বরাবর ধরব। তো এখানে যদি আমরা লক্ষ্য করি যে জানুয়ারি মাসে অর্থাৎ কোনো ডেঙ্গু আক্রান্ত মৃত্যু সংখ্যা নেই। তারপরে যে ফেব্রুয়ারি মাসে যে কোনো ডেঙ্গু আক্রান্ত মৃত্যু সংখ্যা নেই, এখানে যে খালি দেখানো হয়েছে। তারপর যে মার্চ মাসেও নেই, এপ্রিল মাসেও নেই, মে মাসেও নেই। তো এই জানুয়ারি থেকে মে মাসের কোনো ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আমরা পাই নাই। তারপর এই যে জুন মাসে হচ্ছে যে এখানে একজন এই বড় এখান থেকে 2, 1, কিন্তু এখানে এই যে মাঝে 1 আছে, তাহলে এই যে জুন মাসে একজন আক্রান্ত হয়েছে। তারপর এই যে জুলাই মাসে আক্রান্ত হয়ে আবার এই 8, এখানে 9 জন মৃত্যুবরণ করছে। তারপর আগস্ট মাসে এই আবার
এখানে কিন্তু 10, এই লাইনটি হচ্ছে 10, আর এখানে যে মাঝে আছে তাহলে এটি হবে 11, অর্থাৎ 10 আর 12-র মাঝে যে 11 সংখ্যাটি আছে, তাহলে আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 11 জনের। আর সবচেয়ে বেশি অর্থাৎ সেপ্টেম্বর মাসে যে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 29 জন। শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তো এখানে যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা সেটি আমরা যে কালেক্ট করেছি সেটি হচ্ছে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম, অর্থাৎ DGHS, এখান থেকে আমরা এটি সংগ্রহ করেছি। তো এটি সময়কাল হচ্ছে 2022 সাল, আর এর সংক্ষিপ্ত বর্ণনা লিখব। 2022 সালে বাংলাদেশে জানুয়ারি থেকে মে পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাবার সংখ্যা 0, অর্থাৎ এই যে আমরা যে লক্ষ্য করি এই যে জানুয়ারি থেকে মে মাস যে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায় না, অর্থাৎ 0, তাই এখানে 0 খালি দেখানো হয়েছে। তারপর বলছে যে 0 এবং সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে মারা যায় 29 জন, অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি সেপ্টেম্বর মাস তাহলে এই যে দেখবো এখানে হচ্ছে 28 আর এই 1 হচ্ছে 29, অর্থাৎ 29 জন মারা যায় যে কেউ ডেঙ্গু আক্রান্ত হয়। তারপর যে জুন মাসের সংখ্যা ছিল মাত্র 1 জন, অর্থাৎ এই যে জুন মাস, এই জুন মাসে 1 জন আক্রান্ত হয়ে ডেঙ্গুতে মারা গিয়েছিল। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তারপর যে সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর ঝুঁকি বেশি থাকে, অর্থাৎ কোন মাসে সবচেয়ে বেশি ঝুঁকি থাকে? সেপ্টেম্বর মাসে। আই হোপ তোমরা শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তো তারপরের চিত্র আর নেই। তো এই যে আমরা 1, 2, তারপর 3, 4, 5, 6টি, তো আমরা এই যে 6টি দেখেছি, তোমরা চাইলে এখানে 5টি দিয়েও এই কর্ম প্রতিবেদনটি লিখতে পারো, অথবা 6টি দিলেও হবে। সো আই হোপ শিক্ষার্থীরা তোমরা এই যে কর্ম প্রতিবেদনটি বুঝতে পেরেছো। তো তোমরা চাইলে এভাবে যে কোনো যে স্তম্ভলেখর ছবি এনে তোমরা এটিকে এইভাবে ছবির উৎস, সময়কাল, তারপর সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে এভাবে আঁকতে পারো। আই হোপ তোমাদের বুঝাতে পেরেছি। তো তারপরে এখানে কি বলেছে? গড়। তো আমরা গড় আমাদের দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রেই ব্যবহার করি। যে আমরা যে 5 ক্লাস বা 5 ক্লাসে পড়ে এসেছি যে গড় এভাবে কয়েকটি সংখ্যা দিত, যে যেমন ধরো এখানে তোমরা মনে করো 4 জন আছো, তো 4 জনের বলছে যে গড় বয়স কত। তো একজনের বয়স হচ্ছে 10 বছর, তারপর একজনের হচ্ছে 8 বছর, তারপর আরেকজনের হচ্ছে 2 বছর, আরেকজনের হচ্ছে মনে করো 6 বছর। তো এই যে 4 জনের বয়স, এই 4 জনের বয়সের গড় নির্ণয় করতে বলা আছে। তো তোমরা এইভাবে করো যে এই যে 10, এই 10 তারপরে যোগ 8 যোগ 2 যোগ 6, এগুলো প্রথমে যোগ করো। তাহলে যদি আমরা যোগ করি 10 আর 8, 18, 20, 26, অর্থাৎ এই যে 4 জন, এই 4 জনের গড় বয়সের সমষ্টি হচ্ছে 26। তো এটি হচ্ছে গড় যোগফল, যে 4 জনের যোগফল। তাহলে যদি আমরা এটি গড় নির্ণয় করি তাহলে এখানে 4 জন, অর্থাৎ এই 26কে আমরা 4 দিয়ে ভাগ দিব। 4 দিয়ে ভাগ দিলে আমরা এই 4 জনের গড় সমষ্টি পেয়ে যাব। তো এটিকে আমরা গড় বুঝে থাকি। তো এখানে যেহেতু দিয়েছে কি দিয়েছে আমরা পড়ি। গড় বলতে বোঝানো হয়েছে মিনস, তার ইংলিশ নাম হচ্ছে মিনস। তো এখানে কি লিখেছে যে গড় গণিতের ব্যবহৃত এমন একটি সংখ্যাকে বোঝায় যা সংখ্যার গোষ্ঠী বা ডাটা এর সাধারণ প্রতিনিধিত্ব করে। কিছু রাশি একত্র করে তাদের সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। অর্থাৎ এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ, যে কিছু রাশি একত্র করে তাদের সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। এই যে আমি বলছিলাম যে তোমাদের 4 জন মনে করো আছে, এই 4 জনের তোমাদের গড় বয়স নির্ণয় করতে বলা হয়েছে। তো তোমরা কি করবে? তোমাদের সবার বয়স প্রথমে যোগ করবে। যোগ করার পরে তোমার যে 4 জন, এই 4 দিয়ে ভাগ দিলে তোমাদের গড় পেয়ে যাবে। এই কথাই বলা হয়েছে। অর্থাৎ উপাত্ত সমূহের সংখ্যাসূচক মানের সমষ্টি, অর্থাৎ যে সমষ্টি আমরা যোগফল পাই সেটির সমষ্টি উপাত্ত সমূহের মোট সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। এই কথা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই কথা দাগিয়ে নিও। তারপর বলছে আমাদের দৈনন্দিন জীবনে গড়ের ব্যবহার অনেক দেখে বা শুনে থাকি। যেমন আমাদের গড় মাথাপিছু আয়, ইংলিশের বার্ষিক গড়, ইলিশের বার্ষিক গড় উপাদান, তারপর ক্রিকেট খেলার একজন বোলারের ওভার প্রতি গড় উইকেট প্রাপ্তি, শিক্ষার্থীদের গড় উপস্থিত ইত্যাদি কত। তো মনে করো তোমাদের এই যে স্কুলে যে উপস্থিতির সংখ্যা, শিক্ষার্থী উপস্থিতির সংখ্যা কত। তো তোমরা এই যে প্রথম দিন অর্থাৎ রবিবারে
রবিবারে এই উপস্থিত হচ্ছ 20 জন শিক্ষার্থী আছে, তো 20 জনের মধ্যে তোমরা উপস্থিত হলে 10 জন, তারপর যে রবিবারে হলে মনে করো 12 জন, তারপর সোমবারে হচ্ছে মনে করো 10 জন। তো এইভাবে রবি সোম তারপর মঙ্গলবারে হচ্ছে মনে করো 2 জন, শনি রবি সোম মঙ্গল বুধ, তারপর বৃহস্পতিবার হচ্ছে মনে করো 3 জন, এবং এই শেষ রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি। তো এই যে 5 দিন, এই 5 দিনের যে শিক্ষার্থীর সংখ্যা উপস্থিত সেটি গড় নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, এই সংখ্যাগুলোকে যোগ করব, তারপর সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে 10 12 22, 22 আর 10 32, 32 34, 34 আর 37। এই 37কে আমরা কি করব, 5 দিয়ে ভাগ করব। তাহলে যে অ্যান্সারটি পাবো সেটি হচ্ছে এগুলোর গড়। তো এইভাবে আমরা গড়গুলো নির্ণয় করব। তো এখানে এই কথা বলা আছে। তো এখানে একটি কাজ দিচ্ছে। তো এখানে কাজ কি বলা আছে যে নিজের উচ্চতা সেন্টিমিটারে মাপি এবং উচ্চতা গড় নির্ণয় করো। অর্থাৎ যে উচ্চতা সেটিকে আমরা কি করব, সেন্টিমিটারে মাপবো। তোমরা যে সেন্টিমিটার ফিতা বা স্কেল আছে সেটি দিয়ে তোমাদের উচ্চতাগুলো মাপবে। তো উচ্চতাগুলো মেপে কি করতে বলছে, গড় নির্ণয় করতে বলেছে। তো এখানে একটি ছক দিয়েছে। তো এই ছকে বলা আছে নিজেদের উচ্চতা সেন্টিমিটারে পরিমাপ করে নিচের ছকটি পূরণ করো। অর্থাৎ এই যে ছকটি দিয়েছে, এই ছকটি কি করব আমরা, যে নিজেদের উচ্চতা মেপে এই ছকটি সেন্টিমিটারে লিখব। তো এখানে এই যে ক্রমিক নাম্বার 1 থেকে এখানে এই যে 20 পর্যন্ত দিয়েছে। তো এই যে তারা এখানে এই যে উচ্চতাগুলো মাপছে। তো তোমরা এইভাবে এক এক করে উচ্চতাগুলো মেপে এখানে সেন্টিমিটারে তোমাদের সংখ্যাগুলো এখানে বসিয়ে দিবে। তো আমি প্রিয় শিক্ষার্থীরা এখন তোমাদের এই ছকটির সমাধান দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা মনে করো যে 1 নাম্বার যে তো তার হচ্ছে উচ্চতা আমরা মেপে পেয়েছি 140 সেন্টিমিটার, অর্থাৎ সেন্টিমিটারে তোমরা মাপবে। তারপর যে 2 নম্বর জনের আমরা যা উচ্চতা মেপে পেয়েছি 145 সেন্টিমিটার। 3 নম্বর জনের উচ্চতা মেপে পেয়েছি 148 সেন্টিমিটার। তারপর 4 নম্বর জনের উচ্চতা মেপে পেয়েছি 152.4 সেন্টিমিটার। তারপর এই যে 5 নম্বর জনের উচ্চতা মেপে আমরা পেয়েছি 134.6 সেন্টিমিটার। তারপর 6 নম্বর জনের উচ্চতা মেপে আমরা পেয়েছি 138 সেন্টিমিটার। তারপর 7 নম্বর জনের উচ্চতা মেপে আমরা পেয়েছি 142.7 সেন্টিমিটার। 8 নম্বর জনের উচ্চতা মেপে আমরা পেয়েছি 147.3 সেন্টিমিটার। তারপরে যে 9 নম্বর জনের উচ্চতা মেপে পেয়েছি 150 সেন্টিমিটার। 10 নম্বর জনের উচ্চতা মেপে পেয়েছি আমরা 154 সেন্টিমিটার। তারপর 11 নম্বর জনের উচ্চতা মেপে আমরা পেয়েছি 147 সেন্টিমিটার। তারপর 12 নম্বর জনের উচ্চতা মেপে পেয়েছি 155 সেন্টিমিটার। তারপর 13 নম্বর জনের উচ্চতা মেপে আমরা পেয়েছি 160 সেন্টিমিটার। তারপর এই যে 14 নম্বর জনের উচ্চতা মেপে পেয়েছি আমরা 152.5 সেন্টিমিটার। তারপর এই যে 15 নম্বর জনের উচ্চতা মেপে পেয়েছি 140 সেন্টিমিটার। তারপর 16 নম্বর জনের উচ্চতা মেপে পেয়েছি 142 সেন্টিমিটার। 17 নম্বর জনের উচ্চতা মেপে পেয়েছি 146 সেন্টিমিটার। তারপর 18 নম্বর জনের উচ্চতা মেপে পেয়েছি 150 সেন্টিমিটার। তারপর 19 নম্বর জনের উচ্চতা মেপে পেয়েছি 145 সেন্টিমিটার। তারপর যে 20 নম্বর জনের উচ্চতা মেপে পেয়েছি 142 সেন্টিমিটার। তো এইভাবে আমরা এই যে উচ্চতাগুলো এভাবে মেপে এই 1 থেকে 20 পর্যন্ত বসাইয়া নিব। এইভাবে বসানোর পরে তারপর কি বলছে যে গড় নির্ণয় করতে। তাহলে আমরা এই যে গড় নির্ণয় করব, তাহলে আমরা গড় নির্ণয় সূত্র হচ্ছে এই যে আমি তোমাদের এই গড় নির্ণয় সূত্রটি এখানে লিখে দিচ্ছি, তোমরা একটি লিখে নাও। তো নির্ণয় সূত্র হবে রাশিগুলোর যোগফল। আমরা উপরে দিব রাশিগুলোর যোগফল তোমরা এই কথাটি লিখে নিবে। আর নিচে হবে রাশিগুলোর সংখ্যা। তো এই কথাটি তোমরা লিখে নিবে। তো এটি হচ্ছে গড় নির্ণয় সূত্র। তাহলে এই যে সারণীটি দিচ্ছে, এই সারণীটাকে আমরা গড় নির্ণয় করতে হলে আমরা কি করব, এই যে সেন্টিমিটারগুলো পেয়েছি যে কে কত মানে উচ্চতা, এই উচ্চতাগুলো 1 থেকে 20 পর্যন্ত আমরা প্রথমে যোগ করব, তারপর এটাকে 20 দিয়ে ভাগ করব। তাহলে এই যে আমরা এখানে লিখব যে এখানে উচ্চতা সাংখ্যিক মানের সমষ্টি। অর্থাৎ এই যে প্রথমে 140 45 তারপর 148 এই মানে আমরা এগুলো লিখে নেব যে 140 তারপর 145 তারপর 148 তারপর 152.4 134.6 138 142.7 তারপর এই যে 147.3 150 154
তারপর এখানে এই যে 147, 155, তারপরে 160, 152.5, তারপর 140, 142, তারপর 147, 150, তারপর 145, তারপর 142। এই যে আমরা উচ্চতাগুলো সেন্টিমিটারে পেয়েছি সেগুলো আমরা এগুলো যোগ করব। তো এই যে এইভাবে আমরা লিখব যে এখানে উচ্চতা সাংখ্যিক মানের সমষ্টি 140 যোগ 145 যোগ 148 যোগ 152.4 যোগ 134.6 যোগ 138 যোগ 142.7 যোগ 147.3 যোগ 150 যোগ 154 যোগ 147 যোগ 155 যোগ 160 যোগ 152.5 যোগ 140 যোগ 142 যোগ 147 যোগ 150 যোগ 145 যোগ 142 যোগ। তো এগুলো আমরা এই যে সেন্টিমিটার সেগুলো যোগ করব। তো সেগুলো যদি আমরা এইভাবে ক্যালকুলেটর বা যোগ করি তাহলে এর যোগফল পাবো 2932.5 সেন্টিমিটার। তো এগুলো হচ্ছে উচ্চতা সাংখ্যিক মানের সমষ্টি। তো এখন আমরা কি করব, এই যে উচ্চতা সাংখ্যিক মান সমষ্টি পেয়েছিলাম সেটিকে কি করব, আমরা উপাত্ত সংখ্যা দিয়ে ভাগ করব। তো এখানে লিখব এবং উপাত্তের সংখ্যা এখানে 20টি, অর্থাৎ এই যে আমরা যদি লক্ষ্য করি এখানে ক্রমিক নম্বর 1 থেকে 20 পর্যন্ত দেওয়া আছে, তাই এখানের উপাত্তের সংখ্যাগুলো হচ্ছে 20। তাহলে আমরা কি করব, এই যে গড় নির্ণয় সূত্র হচ্ছে উপাত্ত সমূহের মানের সমষ্টি ভাগ উপাত্তের সংখ্যা। তো উপাত্তের সমষ্টি পেয়েছিলাম আমরা কত, এই যে 2932.5 সেন্টিমিটার। তো সেটি আমরা এই যে উপরে লিখব 2932.5 সেন্টিমিটার আর ভাগ দিব উপাত্তগুলোর সংখ্যা। তো উপাত্তগুলোর সংখ্যা হচ্ছে 20। তো যদি আমরা 20 দিয়ে অর্থাৎ 2932.5কে ভাগ করি তাহলে পাবো 144.625 সেন্টিমিটার। তো এটি হবে এই গড়। তো আই হোপ শিক্ষার্থীরা তোমরা এই যে গড় নির্ণয়টি বুঝতে পেরেছ। সো আই হোপ শিক্ষার্থীরা তোমরা এই যে গড়টি বুঝতে পেরেছো। তো তার পরবর্তী পৃষ্ঠা কি বলেছে যে আমাদের উপাত্তগুলোর সাংখ্যিক মানের সমষ্টি কত হবে, অর্থাৎ আমরা যে একটু আগে যে সাংখ্যিক সহগগুলো বের করেছি এখানে লিখবো। তো আমি তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো এখানে বলছে আমাদের উচ্চতার গড় কত হবে। তো এই দুইটির সমাধান আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা এই যে এখানে আমরা লিখবো যে শুধু আমাদের উচ্চতার সাংখ্যিক মানের সমষ্টি হচ্ছে, অর্থাৎ এই যে আমরা যোগফল পেয়েছিলাম, এই যে সমষ্টিগুলো আমরা যে সাংখ্যিক সংখ্যার মানগুলো এগুলো যোগ করেছি, যোগ করার পর যে যোগফল পেয়েছি সেটি হচ্ছে এই যে সাংখ্যিক মানের সমষ্টি, অর্থাৎ 2932.5 সেন্টিমিটার। আর বলছে যে আমাদের উচ্চতার গড় কত, তাহলে আমরা এই যে এই উচ্চতার সংখ্যা দিয়ে উচ্চতার সমষ্টিকে ভাগ করে যে মানটি পেয়েছি সেটি হচ্ছে গড়, অর্থাৎ 147.625 সেন্টিমিটার। এটি আমরা এখানে লিখে দিব। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা এই যে এখানে ক নম্বর বলেছে যে আমাদের উচ্চতার সাংখ্যিক মানের সমষ্টি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এখানে এই যে মান সমষ্টি পেয়েছিলাম সেখানে এই যে এখানে বসিয়ে দিব। তারপর এই যে খ নম্বর বলছে আমাদের উচ্চতার গড় কত সেন্টিমিটার। তো এই যে আমরা যেই গড় পেয়েছি সেই মানটি এখানে বসিয়ে দিব। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। তো তার পরবর্তীতে কি বলেছে এখানে, তো এখানে বলছে যে গাণিতিক গড় দেখে সংগৃহীত উপাত্তের বৈশিষ্ট্য সম্বন্ধে নেয়া সিদ্ধান্ত অনেক সময় বাস্তবতার সাথে মিলে না। অর্থাৎ এই যে আমরা গড় নির্ণয় করি সেটা বলছে যে গাণিতিক গড় থেকে সংগৃহীত উপাত্তের যে বৈশিষ্ট্য সম্বন্ধে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় বাস্তবের সাথে মিলে না। অর্থাৎ আমরা যে গড়গুলো নির্ণয় করি সেটি অনেক সময় আমাদের বাস্তবের সাথে মিল থাকে না, এই বিষয়টি বলা হয়েছে। তো এখানে বলছে বিষয়টি বোঝা যাচ্ছে না তাই না, তাহলে চলো একটি গল্পের মাধ্যমে বুঝতে চেষ্টা করি। তো এই যে এখানে বলছে যে গড় যে আমরা ব্যবহার করি সেই গড় আমাদের বাস্তব জীবনের সাথে মিলে না। তো এটি বোঝানোর ক্ষেত্রে একটি গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি একথা বলা হয়েছে। সো প্রিয় শিক্ষার্থীরা তো এখানে যে গল্পটি দিয়েছে সেটি আমরা পড়ি, দেখি এখানে কি বলেছে। তো এখানে বলছে মনে করো তোমার কয়েক বন্ধু ও তাদের পরিবারের সবাই মিলে বনভোজনে যাবে ঠিক করেছো। তো বলছে যে তোমার বন্ধু বা তোমার পরিবারের সাথে মিলে বনভোজনে যাবা ঠিক করেছো। তো বনভোজনে
বিভিন্ন খেলার ব্যবস্থা থাকবে। তো যে বনভোজনে যাবে, মনে করো কোনো একটি জায়গায় বেড়াতে যাবে, তো সেই বনভোজনের বিভিন্ন খেলার ব্যবস্থা থাকবে, সেখানে গিয়ে বিভিন্ন খেলার ব্যবস্থা থাকবে বলছে, এবং বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। যে খেলাগুলো অনুষ্ঠান করা হবে, সেই খেলাগুলো যারা বিজয়ী করবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। তো সেখানে পরিবারের যেই সকল সদস্যের বয়স 20 বছর বা তার বেশি, তাদের জন্য খেলার ব্যবস্থা থাকবে। অর্থাৎ বলছে কি, যে পরিবারের যে সকল সদস্যের 20 বছর বা তার বেশি 20 বছর বা তার বেশি, তাদের জন্য আলাদা করে খেলার ব্যবস্থা থাকবে, এই কথা বলা আছে। তারপর বলছে, আর যাদের বয়স 20 বছরের কম, তাদের জন্য অন্য একটি খেলার ব্যবস্থা করা হবে। অর্থাৎ যে বনভোজনে তোমাদের বন্ধু বা তোমাদের পরিবার মানুষ যাবে, যেহেতু এখানে অনেক বয়স্ক মানুষ আছে বা অনেক কম বয়সী আছে, তো সেখানে গিয়ে যে খেলাগুলো খেলানো হবে, তো এই খেলাকে দুই ভাগে ভাগ করবে। অর্থাৎ যে 20 বছরের বেশি যারা আছে তাদেরকে এক সাইডে রাখবে, অর্থাৎ এক খেলা মানে এক ধরনের খেলা হবে, আর 20 বছরের যারা কম আছে তাদের জন্য আরেক ধরনের খেলা হবে। অর্থাৎ দুই দলের জন্য মানে দুইভাবে খেলা আয়োজন করা হবে, এ কথা বলেছে। তো এখানে বলছে যে তুমি হিসাব করে দেখলে সব পরিবার মিলিয়ে 20 বছরের কম বয়সী সদস্যের মোট 9 জন। অর্থাৎ 20 বছরের যে কম বয়সী সদস্য আছে মোট 9 জন সদস্য। তাদের মধ্যে 5 জনের 3 বয়স, অর্থাৎ এই যে 20 বছরের কম 9 জন আছে, এই 9 জনের মধ্যে 5 জন হতে 3 বছরের, 5 জন হতে 3 বছরের, আর 2 জনের বয়স হচ্ছে 18 বছর। অর্থাৎ এই যে 9 জনের মধ্যে 5 জনের বয়স হচ্ছে 3 বছর, আর 2 জনের বয়স হচ্ছে 12 বছর, আর একজনের বয়স হচ্ছে 14 বছর, এবং একজনের বয়স হচ্ছে 19 বছর। এই যে 9 জন, এই 9 জনের ভিতরে 5 জনের বয়স হচ্ছে 3 বছরের, 2 জনের বয়স হচ্ছে 12 বছরের, একজনের বয়স হচ্ছে 14 বছরের, এবং একজনের বয়স হচ্ছে 19 বছরের, এই কথা বলা হয়েছে। তো তাহলে এই 9 জনের গড় বয়স যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা কি করব, এই যে 9 জনের গড়ের প্রথমে কি করব, বয়সের সমষ্টি অর্থাৎ যোগফল বের করব, তারপর এই 9 দিয়ে আমরা সমষ্টিকে ভাগ করব, তাহলে আমরা গড়গুলো পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে কি বলছে, যে 5 জনের বয়স 3 বছর, তাহলে আমরা এই 3কে 5 বার লিখবো। এই যে 3 যোগ 3 যোগ 3 যোগ 3 যোগ 3, একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার। যেহেতু এখানে বলছে কি 5 জনের বয়স 3 বছরের, তাহলে আমরা এই যে 3 5 বার করে লিখব। তারপর কি বলছে, যে 2 জনের বয়স 12 বছর, 2 জনের বয়স 12 বছর, তাহলে আমরা এই 12 দুইবার লিখবো, একবার, দুইবার। তারপর কি বলছে, একজনের বয়স 14 বছর, এই যে এখানে একজনের 14 বছর দেওয়া আছে। তারপর কি বলছে, একজনের বয়স 19 বছর, এই যে 19 বছর দিয়েছি। তারপর কি করবো প্রিয় শিক্ষার্থীরা, তো এখানে যে বয়সগুলো পেয়েছি আমরা, 3 যোগ 3 যোগ 3 যোগ 3 যোগ তারপর 12 যোগ 14 যোগ 19, এগুলোকে যোগ করব। তো এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে পাবো 72, এবং এখানে কজন বলছে যে 9 জন, তাহলে এই আমরা 9 দিয়ে ভাগ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা 9 দিয়ে 72কে ভাগ করি তাহলে পাবো 8 বছর। অর্থাৎ এই যে মোট 9 জন, এই 9 জনের বয়সের গড় হচ্ছে 8 বছর। তারপর কি বলছে, যে ধরা যাক খেলা হিসেবে এই গড়ের ধারণা নিয়ে একটা কুইজ এর ব্যবস্থা করা হলো। আর কুইজের প্রশ্ন হলো 8 বছর বয়স উপযোগী শিক্ষার্থীর মতো। অর্থাৎ যে গড় আমরা নির্ণয় করলাম 8 বছর বয়স উপযোগী শিক্ষার্থীর মতো, এই যে এই প্রশ্নগুলো করা হবে, এই কথা বলা হয়েছে। তো এখানে 1 নম্বর প্রশ্নে দিয়েছে যে 27 যোগ 21 যোগ 15। তো এই যে কোয়েশনটি, এটি এই 8 বছর বয়স উপযোগী শিক্ষার্থীর মতো করা হয়েছে। তারপর যে খ নাম্বার দিয়েছে যে 2639 বিয়োগ 305, সেটি নির্ণয় করবে। তারপর গ নাম্বার প্রশ্নে দিয়েছে যে 79 গুণ 63 সমান কত। তারপর গ নাম্বার দিয়েছে 20 টাকার কয়টি নোট 500 টাকা। তো কৃষিকতা, এই যে ক নাম্বার যে কুইজটি দিয়েছে সেটি যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা যে 27, তারপর 21, তারপর হচ্ছে 15, তাহলে যদি আমরা এর নির্ণয় করি, 7 আর 1 8, 8 আর 5 হচ্ছে 13, 13 3 হাতে রয়েছে 1, তারপর 2 2 4, 1 5, হাতের 1 6, তাহলে এর উত্তর হবে 63। ক নাম্বার উত্তর হবে 63।
তারপর কি বলছে যে 2639 থেকে বিয়োগ হবে 305। তো এটির উত্তর কি হবে আমরা দেখি। তো এখানে 9 থেকে যদি 5 বাদ দিই তাহলে পাবো 4, 3 থেকে 0 গেলে 3, তারপর 6 থেকে 3 গেলে 3, আর এখানে হবে 2। তাহলে এই খ নাম্বারের উত্তর হবে 2334। তারপর শিক্ষার্থীরা এই যে ঘ নাম্বার দিয়েছে যে 79কে আমরা গুণ করব 63 দ্বারা। তাহলে আমরা যদি গুণ করি 3 নং 27 7, হাতে হচ্ছে 2, 3 7 21, আর 2 হচ্ছে 23। তারপর 6 নং 54 4, হাতে হচ্ছে 5, 6 7 42, আর 5 হচ্ছে 47। তাহলে যদি আমরা এটিকে যোগ করি তাহলে আমরা পাবো যে 7, তারপর 3 4 7, তারপর 2 9, আর এই যে 4। তাহলে এর উত্তর হচ্ছে 4977। এই গ নাম্বার প্রশ্নের উত্তর। তারপর ভর্গ অর্থাৎ ঘ নাম্বার বলছে যে 20 টাকার কয়টি নোট সমান 500 টাকা। তাহলে আমরা কি করব, এই 500 এই 20 দিয়ে আমরা 500কে ভাগ করলেই পেয়ে যাব। তাহলে যদি আমরা করি ভাগ, যে এই যে 20 এবার যাবে 2 বার, তাহলে এখানে 2 আর এখানে 40। তারপর এই যে বিয়োগ করলে আমরা পাবো 10। তারপরে যে 20 যাবে না, 0 নামাইলাম, তারপরে যে 5 অর্থাৎ 100 অর্থাৎ 25 বার পেলাম আমরা 25। তাহলে এর উত্তর হবে কি 25। তাই শিক্ষার্থীরা তোমরা এই যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলোর আনসার বুঝতে পেরেছো। তো তারপর বলছে এখানে কুইজের ফলাফল কি হবে বুঝতেই পারছো। 3 বছর বয়সের শিশুরা এগুলো পারবেই না। অর্থাৎ এই যে কুইজগুলো দিয়েছে এগুলো 3 বছরের যে শিশুরা আছে তারা এগুলো পারবে না। তো আবার 12, 14, 19 বছর বয়সে যারা আছে তারা এমনিতেই সব পারবে। অর্থাৎ এখানে বলতে বোঝানো হয়েছে যে এই যে 4টি কুইজ দিয়েছে এই 4টি কুইজ 3 বছরের শিশু যারা আছে তারা পারবে না, কিন্তু যাদের বয়স 12, 14 এবং 19 তারা এমনিতেই এইগুলো আনসার করতে পারবে। এটি বাস্তব। তারপর বলছে ফলে খেলার মজাই পাবে না। যেহেতু 3 বছর পারবে কিন্তু এদের খেলার মজা থাকবে না, এই কথাই বলা হয়েছে। এখানে গড় নির্ণয় ঠিক আছে। অর্থাৎ এই যে আমরা গড় নির্ণয় করেছিলাম এই যে এই গড় নির্ণয় ঠিক আছে, কিন্তু কি বলছে, কিন্তু এক্ষেত্রে তা ব্যবহার উপযোগী নয়। অর্থাৎ এই যে এই কুইজের ক্ষেত্রে এই যে গড় সেটি উপযোগী নয়। তাহলে আমরা বলতে পারি গড়ের ধারণা থেকে বাস্তব অবস্থা সব সময় সঠিকভাবে বোঝা যায় না। অর্থাৎ যে গড় এই গড়ের ধারণা বাস্তব অবস্থা সবসময় সঠিকভাবে বোঝা যায় না, এই কথা বলা হয়েছে। উপাত্তসমূহকে মানের ক্রমানুসারে সাজালে মাঝখানে যে বা যারা অবস্থান করবে এবং যেই সকল উপাত্ত সর্বাধিক বার থাকবে তাদের জানা অপরিহার্য। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো আমরা পরবর্তী পর্বে এই মধ্যক এখান থেকে আলোচনা করব। তো তোমরা যারা 2024 সালে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নের সমাধান পাওনি তারা আমাদের চ্যানেলে একটি প্লেলিস্ট তৈরি করা আছে। আমি সেই প্লেলিস্টটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে সকল বিষয়ে নমুনা প্রশ্ন অথবা তার সমাধান পেয়ে যাবে। তো তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখো সেই জেলার নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে। সো প্রিয় শিক্ষার্থীরা নেক্সট পর্বে আমরা আলোচনা করব মধ্যক থেকে। তো প্রিয় শিক্ষার্থীরা প্রথম থেকে শেষ পর্যন্ত কে এই ভিডিওটি দেখেছো অবশ্যই তোমার নামটি লিখে যাবে। তো নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।